হ্যালো দর্শক, চ্যানেল বিডি স্পোর্টসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, মাঘের শীত যেন জেঁকে বসেছে পুরো শহরে। শহর যেন শীতে কাঁপছে, শুধুমাত্র মিরপুর ছাড়া। মিরপুরে প্রচণ্ড উষ্ণতা। মিরপুরে এতটা উষ্ণতা, এতটা গরম, পুরো দেশটা গরম হয়ে আছে, দেশের মিডিয়া গরম হয়ে আছে ক্রিকেট সংক্রান্ত কিছু বিষয় নিয়ে। সামনেই নির্বাচন, সেই বিষয় তো আছেই, কিন্তু তার সঙ্গে এক্সট্রা উষ্ণতা যোগ হয়েছে মুস্তাফিজের আইপিএল বয়কট করা প্রসঙ্গ। এর সঙ্গে আছে বিপিএলের এই অব্যবস্থাপনা। তার সঙ্গে যোগ হয়েছে নাজমুল ইসলামের বেফাঁস মন্তব্য, খেলোয়াড়দের ম্যাচ বয়কট করা থেকে শুরু করে অনেক কিছু। কাহিনীর শেষ নেই। সকালে যে কাহিনীটা থাকছে সেই কাহিনীটাই গড়িয়ে যাচ্ছে দুপুরে। দুপুরে নতুন একটা ইস্যু তৈরি হচ্ছে, নতুন একটা কাহিনী তৈরি হচ্ছে, সেটা চলে যাচ্ছে রাত পর্যন্ত। রাতে নতুন কিছু আসছে। পুরো মিডিয়া বিভ্রান্ত, বাংলাদেশের জনগণ বিভ্রান্ত, সবাই বিভ্রান্ত। যে কোনো আন্দোলন বা যে কোনো কিছু, এগুলো যেন আমাদের বাঙালিদের রক্তে মিশে আছে। আমরা কিছু হলেই রাস্তা অবরোধ করি, আমরা কিছু হলেই আমরা যে কোনো কোনো ইভেন্টকে, কোনো কিছুকে বয়কট করে ফেলি। আন্দোলনের ব্যাপারটা যেন আমাদের বাঙালিদের রক্তে মিশে আছে। আমরা যে কোনো দাবি, কোনো কিছু দাওয়া করতে গেলে আমরা চলে যাই রাস্তাতে। আমাদের রাজনৈতিক কোনো দাবি দেওয়া থাকলে সেটা নিয়ে চলে যাই রাস্তাতে। আমাদের যে কোনো বিষয়ে, যে কোনো কিছুতে আমরা যদি আন্দোলন করি, সেখানে ভাঙচুর হবে, সেখানে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে। মানে এটাই যেন দেশের এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আলোচনার মাধ্যমে যেটাকে সমাধান করা যায়, আলোচনার মাধ্যমে যেটাকে আপনি একটা সুস্থ সুন্দর একটা পথে নিয়ে যেতে পারবেন, সেখানে আলোচনা না করে আমরা আমাদের গড়-তুমি দেখাই, আমাদের জেদ দেখাই, আমাদের পাওয়ার দেখাতে যাই। আমরা পাওয়ার শো করতে গিয়ে আমাদের দেশকে ছোট করে ফেলি। আমাদের মানে নিজেদের ইমেজ এবং ভাবমূর্তি যেটা আছে, আমরা সব কিছুকেই নষ্ট করে ফেলি। দর্শক, বিপিএল সহ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং কোয়াব এবং নাজমুল ইসলামের যে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে, এই সমস্ত বিষয়গুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। এজেন্ডা নাম্বার 1, বিসিবিতে আসলে কোনো দক্ষ প্রশাসক নেই, বিসিবিতে আসলে কোনো দক্ষ পরিচালক নেই, বিসিবিতে আসলে ওরকম দক্ষ কোনো লোক আসেনি। অনেকগুলো নাম এসেছে, অনেক কমিটিতে অনেক মানুষ এসেছে, তারা আসলে অনেকেই ক্রিকেটের সঙ্গে জড়িত না। তারা আসলে ক্রিকেটকে ওইভাবে ধারণ করেন না, বা তারা ক্রিকেটকে যে কতটুকু বোঝেন এটা নিয়েও আমার একটা প্রশ্ন আছে। বিসিবির এই মানুষগুলো যদি ওই মাত্রায় দক্ষ হতো, এরা তাহলে এই পরিস্থিতিকে এত দূর পর্যন্ত আসতে দিত না। গত 17 বছরে বিসিবিতে ওরকম কোনো দক্ষ মানুষ তৈরি হয়নি। যেসব দক্ষ মানুষ ছিলেন গত 17 বছরে, তারা সবাই রাজনৈতিক পরিস্থিতির কারণে পলাতক অবস্থায় আছেন। দেশের ক্রিকেট এখন একটা অভিজ্ঞতা শূন্য একটা ম্যানেজমেন্টের উপরে দাঁড়িয়ে আছে বলে আমি মনে করি। এখানে একমাত্র আমাদের আমিনুল ইসলাম বুলবুল সাহেব, নাজমুল আবেদিন ফাহিম, আমি আর হাবিবুল বাশারের কথা বলতে পারি, 2-1 প্লেয়ার, হাতে গোনা এটা 2-4 জন। এছাড়া আর আপনি ক্রিকেটের প্রপার মানুষ কারা বোর্ডে আছেন? কেউ কি আছেন? কেউ নেই। এইভাবে তো একটা ক্রিকেট চলতে পারে না। এত বিশৃঙ্খলার পেছনে আমাদের এই সমন্বয়হীনতা এবং দক্ষতার অভাব, যে কিভাবে পরিস্থিতিকে সামাল দিতে হয়, কিভাবে পরিস্থিতিকে সামাল দিয়ে সামনে এগিয়ে যেতে হয়। ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এত বড় একটা প্রতিষ্ঠান, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এত বড় প্রতিষ্ঠান তো আর আমাদের কোনো ক্রীড়া সেক্টরে নাই বিসিবির মতো। তাহলে আমাদের আচার আচরণ সব কিছুতে অনেক পেশাদারিত্ব থাকা উচিত ছিল। নীতি নৈতিকতা সততার জায়গায় আমাদের অনেস্ট থাকার দরকার ছিল। প্লেয়ার এবং বোর্ডের সঙ্গে যে আন্তঃসম্পর্ক আছে সেটা অনেক স্ট্রং করা দরকার ছিল। আপনি বাইরের ক্রিকেট বোর্ডের দিকে তাকান, তারা প্রত্যেকটা ক্রিকেট বোর্ডের যে প্রশাসন যারা নির্ধারণ করে বা ওই প্রশাসনকে যারা চালায়, তারা আসলে কতটুকু ওয়েল ম্যানেজড করে চলে সব কিছু নিয়ে। আপনি পৃথিবীর অন্য ক্রিকেট বোর্ডগুলোতে তো এত বিতর্ক পাবেন না। তাদের ক্রিকেট নিয়ে এত কিছু হয় না আসলে। বাংলাদেশ ক্রিকেট নিয়ে যা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট নিয়ে যা হয়, আপনি আন্তর্জাতিকভাবে যদি ক্রিকেটকে বিচার করেন, পারফরমেন্সের মূল্যায়নে বিচার করেন, আমাদের ক্রিকেটের অর্জন কিন্তু এখনও খুব বেশি কিছুই না। বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে, বাংলাদেশের মানুষ ক্রিকেটারদেরকে ভালোবাসে। ক্রিকেটকে আজকে জনপ্রিয়তা করার পেছনেই বাংলার মানুষেরই সবথেকে বড় হাত। আজকে আপনারা আপনাদের রোষারুষিতে, বোর্ডের সঙ্গে প্লেয়ারদের রোষারুষিতে আপনারা ম্যাচ বয়কট করছেন, আপনারা যা ইচ্ছা তাই করছেন, দেখার কেউ নেই। আপনার কারোর কথাই ভাবছেন না। ক্রিকেট নিয়ে ভাবছে আসলে কে? আমার এটা ক্রিকেট বোর্ডের কাছেই প্রশ্ন থাকলো, আপনাদের কাছে প্রশ্ন থাকলো। এজেন্ডা নাম্বার 2, কোয়াব,
বাংলাদেশ ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা ক্রিকেটের স্বার্থে বলে, ক্রিকেটারদের স্বার্থের কথা বলে, বা আপনারা আপনাদের স্বার্থেই যে কাজটা করলেন, এটা কখনোই ভালো দৃষ্টান্ত বা ভালো উদাহরণ তৈরি করলো না বাংলাদেশ ক্রিকেটের জন্য। এই ম্যাচকে বয়কট করার আগে, এই ম্যাচকে যে আপনারা বয়কট করলেন, এই ম্যাচ বয়কট করার আগে আপনারা কি একবার ভেবেছেন যে দেশের মান সম্মান এর সঙ্গে জড়িত? এখানে বিদেশি অনেক প্লেয়ার খেলছে, এখানে বিদেশি অনেক কোচিং স্টাফ আছে, এখানে ব্রডকাস্টিংয়ে অনেক বিদেশি আছে, আন্তর্জাতিকভাবেই তো এই টুর্নামেন্টটা চলছে। যদিও এটা আমাদের ঘোড়া টুর্নামেন্ট হলেও এর আবেদন তো আন্তর্জাতিক মানের। আপনারা এই আন্দোলনটা তৈরি করে আপনারা আসলে কি মেসেজ দিচ্ছেন? আপনারা সাংবাদিক সম্মেলনে বলছেন যে উইমেন্স টিম এখন সফরে আছে, বাংলাদেশ আন্ডার-19 টিম এখন একটা বড় ইভেন্টের জন্য সফরে আছে। আপনারা দেশের ক্রিকেটে এখন এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করলেন। আপনারা ক্রিকেটের স্বার্থে কোন কাজটা করলেন? আপনারা তো ক্রিকেটের স্বার্থে কোনো সিদ্ধান্তই নিলেন না। আজকে বিভিন্ন প্লেয়াররা ওইখানে প্রত্যেকের মতামত তুলে ধরলো, সব ঠিক আছে। প্রতিবাদ করার একটা ধরন আছে, প্রতিবাদের একটা ভাষা আছে। আপনারা কিভাবে প্রতিবাদটা করলেন? আপনারা গতকালকে রাতে একটা আলটিমেটাম দিয়েছেন বিসিবিকে। বিসিবি তো একটা সংস্থা, বিসিবি তো কোনো ব্যক্তি না। একটা সংস্থা থেকে একটা সিদ্ধান্ত আসতে গেলে এত জলদি এত দ্রুত আসলে কোনো সিদ্ধান্ত হয় না। আমিনুল ইসলাম বুলবুলের কোনো ক্ষমতা নেই একার পক্ষে একটা সিদ্ধান্ত দেওয়ার। যদিও উনি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেক্ষাপট থেকেই আমি এই কথাটা বলছি, কারণ এর পেছনে আসলে আরও অনেক কিছু জড়িত থাকে, আরও অনেক কিছু আছে। আলোচনার মাধ্যমে যে ব্যাপারগুলোকে সমাধান করা যায়, আলোচনার টেবিলে বসে যে ব্যাপারটা নিয়ে কথা বলা যায়, আপনারা সেইখানে আপনারা সাংবাদিকদের মাধ্যমে আপনারা বোর্ডকে জানাচ্ছেন, বোর্ড আবার সেটা সাংবাদিকদের মাধ্যমে আবার আপনাদেরকে জানাচ্ছে। আপনাদের সঙ্গে যদিও সেটা বসে, আপনারা দাবি করছেন যে আপনাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে না, আপনাদের সঙ্গে বসা হচ্ছে না। ভাই সবই ঠিক আছে, আপনি যখন বিপিএলের মতো একটা টুর্নামেন্টের ম্যাচ বয়কট করলেন এত শর্ট একটা আলটিমেটাম দিয়ে, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কালকে রাতে আপনারা যে আলটিমেটাম দিয়েছিলেন সেটাতে বিসিবি 48 ঘন্টা সময় নিয়ে নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিতে বলেছিলেন। সন্তোষজনক না হলে তখন তিনি ব্যবস্থা নিতেন। আপনারা 48 ঘন্টা ওয়েট করতেন, অপেক্ষা করতেন, আপনারা সেটা করেননি। আজকে ম্যাচের আগ পর্যন্ত বিসিবি তার ওইখানে জয়েন্ট স্ক্রিনে দিয়েছে যে আমরা ম্যাচ শুরু করব কিছুক্ষণের ভেতরে, দর্শকদের উপস্থিত থাকতে বলেছে। আপনারা তখনও ম্যাচে আপনারা অংশগ্রহণ করবেন না বলে আপনারা সিদ্ধান্ত নিয়ে নিলেন। প্রথম ম্যাচটা আপনারা অংশগ্রহণ করলেন না, জেদ দেখালেন। দ্বিতীয় ম্যাচে কি আপনাদের মাঠে আসা উচিত ছিল না? যখন মিরপুরের আশপাশে দর্শকদের অনেক উপচে পড়া ভিড় তৈরি হয়েছে, যখন ভাঙচুর চলছে, দর্শকদের মাঝে যখন ক্ষোভ তৈরি হয়েছে, এই দর্শকদের দিয়েই তো আপনাদের কোনভাবে আর বিচার করা হয়? দর্শক দিয়েই তো আপনাদের বিচার করা হয়। তাহলে আপনারা এসে মাঠে নামতেন, মাঠে ক্রিকেটটা খেলতেন। আপনারা বয়কট করেছেন একটা ম্যাচ, আর একটা ম্যাচ খেলতেন, তাহলে বুঝতাম যে আপনারা ক্রিকেটের জন্য কাজ করলেন, ক্রিকেটের স্বার্থে আপনারা, দেশের স্বার্থে আপনারা এগিয়ে আসলেন। আপনারা দুইটা ম্যাচকেই বন্ধ করে দিলেন। আপনারা আগামীকাল থেকে ম্যাচ খেলবেন বলে আপনারা বলছেন। এটা তো কোনো ধরনের পেশাদারিত্ব বলে না, এটাকে পেশাদারিত্ব আচরণের মধ্যে এটা পড়ে না। আপনারা কি পেশাদারিত্ব দেখালেন এখানে? ক্রিকেটে আমাদের এখন অনেক কম্পিটিটর, অনেক দেশ বাংলাদেশ ক্রিকেটের ভালো চায় না, এগুলো প্রমাণিত। বাংলাদেশের সঙ্গে ভারতের যখন ক্রিকেট নিয়ে এই ধরনের একটা টানাপোড়েন চলছে, এই ধরনের একটা মানে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই মুহূর্তে বিপিএলকে কেন্দ্র করে আপনারা এই যে সিদ্ধান্তগুলো নিলেন, আপনাদের এই সিদ্ধান্তের পেছনে কোনো রাজনৈতিক কুচক্রী মহল বা কোনো খারাপ মহল যারা ক্রিকেটের ভালো চায় না, বাংলাদেশ ক্রিকেটের ভালো চায় না, এমন কেউ আছে কি না, এই ব্যাপারগুলো তো এখন খতিয়ে দেখা দরকার। দর্শকরা গাটের পয়সা খরচ করে ম্যাচ দেখতে যায়, ফ্রিতে ম্যাচ দেখতে যায় না। আপনাদের বকা হজম করতে হবে। আপনারা বাংলাদেশ ক্রিকেটকে রিপ্রেজেন্ট করছেন, এতগুলো মানুষকে রিপ্রেজেন্ট করছেন। আপনার ভালো খেললে আপনাকে যেমন সবাই মাথায় তুলে নাচবে, খারাপ খেললে আপনার সমালোচনা করবে। এই সমালোচনা নিয়ে আপনাকে জাতীয় দলে খেলতে হবে, তা না হলে ভাই জাতীয় দল আপনার জন্য না। আন্তর্জাতিকভাবে বাংলাদেশ ক্রিকেটের যারা কম্পিটিটর, যারা বাংলাদেশ ক্রিকেটকে এইভাবে দেখে, আপনারা তাদেরকে সুযোগ করে দিলেন। আমাদের ক্রিকেটের বিশৃঙ্খলাগুলো তাদের সামনে আঙুল তুলে দেখিয়ে দিলেন যে আমরা আসলেই এখনও গুছিয়ে উঠতে না পারা একটা জাতি। সারা বিশ্বের মাঝে প্রত্যেকটা জায়গায় যে বাংলাদেশ ক্রিকেটকে আপনারা যে হাস্যরসের একটা উৎস দিলেন সবাইকে, আমাদের কম্পিটিটরদেরকে, বাংলাদেশ ক্রিকেটকে যে আপনারা যারা রিপ্রেজেন্ট করেন তারাই আজকে যেভাবে ছোট করলেন, এই দায়ভার কে নেবে? এই দায়ভার ক্রিকেট বোর্ড, আপনাদের এবং সংশ্লিষ্ট যে মানুষটাকে নিয়ে কথা উঠেছে তাকে নিতে হবে, যাকে কেন্দ্র করে আজকে বাংলাদেশের প্রেক্ষাপটটা এরকম তৈরি হয়েছে।
নাজমুল ইসলাম সাহেব, যিনি তামিম ইকবালকে দালাল বলেছিলেন, যার জন্য আমাদের প্লেয়াররা সবাই দলবদ্ধ হয়ে একটা আন্দোলন তুললো, একটা আন্দোলনের ডাক দিল, সেটা থেকে আজকে এই পর্যায়ে রূপ নিল। তামিম ইকবাল খানকে তো আমি কোনো কিছু নিয়ে স্টেটমেন্ট দিতে দেখলাম না। তামিম ইকবাল খান প্লেয়ারদেরকে অনুরোধ করতো ম্যাচ খেলানোর জন্য, তারা বলতো। তামিম ইকবাল খানের যে সম্মান ছিল বাংলাদেশ ক্রিকেটে, ওনাকে বাংলাদেশের সেরা ওপেনার, ইতিহাসের সেরা ওপেনার হিসেবে ধরা হয়। ওনার ভিতরে যে ম্যাচুরিটি বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে, উনি এখনও এতটা ম্যাচিউর বলে আমার মনে হয় না। সাম্প্রতিকভাবে এবং পিছনে কিছু ঘটনা প্রবাহ যেগুলো তিনি ঘটিয়েছেন এবং করেছেন, এই জাতির সিম্প্যাথি নিয়ে যে খেলাগুলো তিনি খেলেছেন, তিনি ম্যাচ খেলবেন না, যে ইস্যুগুলো তৈরি করেছেন অতীতে, এবং বোর্ড প্রেসিডেন্ট হওয়া নিয়ে সর্বশেষ যে কাহিনীগুলো তৈরি হয়েছে, তাতে ওনার ইমেজ আর সেই আগের পর্যায়ে নেই। তামিম ইকবালের কাছে আমার একটা প্রশ্ন, বাংলাদেশ ক্রিকেটে আজ যে ঘটনা ঘটে গেল, এর জন্য, এটাকে থামানোর জন্য, এটাকে ওয়েল ম্যানেজ করার জন্য আপনার কি ভূমিকা ছিল? এটা এই জাতি জানতে চায়, জাতির কাছে এটা পরিষ্কার করবেন প্লিজ। এজেন্ডা নাম্বার 3, ক্রিকেট ভদ্র মানুষের খেলা। ক্রিকেট দেখে যে দর্শক, তাদেরকেও ভদ্র মানুষ বলা হয়। বাংলাদেশ ক্রিকেটের সৌভাগ্য, একজন ক্রিকেটার এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। বাংলাদেশে এই সংস্কৃতি ইতিপূর্বে ওরকমভাবে চালু ছিল না। হয়তো ক্রিকেট সংগঠনের সঙ্গে বা ক্রিকেটের সঙ্গে নানাভাবে যুক্ত ছিলেন, কিন্তু মাঠের ক্রিকেটের সঙ্গে ওনাদের কোনো সম্পৃক্ততা ছিল না। আমিনুল ইসলাম বুলবুল এই ভদ্র মানুষ বাংলাদেশ ক্রিকেটের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, প্রথম টেস্টের একাদশে উনি ছিলেন। উনি বাংলাদেশকে অনেক স্মরণীয় জয়ে অনেক ভালো ভালো ইনিংস খেলেছেন। উনার প্রতিভাকে অস্ট্রেলিয়ার মতো দেশ কাজে লাগিয়েছে। উনার প্রতিভাকে আইসিসিতে, উনি যখন এইখানে আসেন তখনও উনি আইসিসিতে চাকরিরত ছিলেন। চাকরিরত থাকা অবস্থায় উনি দেশের ক্রিকেটকে বাঁচানোর জন্য, দেশের ক্রিকেটের সংকটময় মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে এসেছিলেন। এই মানুষটা আইসিসির ক্রিকেট ডেভেলপমেন্ট নিয়ে পৃথিবীর নানা দেশে কাজ করে। আইসিসিতে ক্রিকেট ডেভেলপমেন্ট নিয়ে আমিনুল ইসলামের মতো এত সুন্দরভাবে, এত সুনামের সঙ্গে খুব কম লোকই কাজ করেছে। এই মানুষটাকে যখন আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে বসাইলাম, আমরা ভাবলাম না, ক্রিকেটটা মনে হয় এখন সুন্দরভাবে চলবে। কিন্তু এনাকে কাজ করার কোনো পরিবেশই দেওয়া হচ্ছে না। রাজনৈতিক রেষারেষি, দলীয় গ্রুপিং, নানা রকম সমস্যায় এই লোকটা এখন জর্জরিত। বিপিএলের এই কঠিন পরিস্থিতিতে বিসিবির যে বোর্ড পরিচালকগুলো আছেন, তারা আসলে কি কাজটা করছেন? এই যে এত বড় পরিস্থিতি ঘটে গেল, এত তুলকালাম কাণ্ড ঘটে যাচ্ছে বিসিবিতে, এটাকে থামানোর জন্য সেই দক্ষ সংগঠক, সেই দক্ষ পরিচালক আদৌ কি ক্রিকেট বোর্ডে আছে? আমার তো তা মনে হয় না। ধৈর্য ধারণ আমাদের সবাইকেই করতে হবে, ধৈর্যের কোনো বিকল্প নেই। দর্শক, ক্রিকেট মাঠে প্লেয়াররা যেমন মাঠের পারফরমেন্স দেখায়, ক্রিকেটের বাইরে পারফরমেন্স দেখায় তার দর্শকেরা, তাদের সমর্থকেরা। আজকে আপনারা যারা ক্রিকেট মাঠে গিয়েছিলেন খেলা দেখতে, আপনারা ক্রিকেট প্রেমী বলেই ক্রিকেট মাঠে খেলা দেখতে গিয়েছিলেন, কিন্তু খেলা না হওয়ার পরিস্থিতিতে যেভাবে স্টেডিয়াম জুড়ে আপনারা ভাঙচুর চলেছে, যেভাবে আপনারা ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে, যেভাবে আপনাদের উপর লাঠিচার্জ করা হয়েছে সেনাবাহিনী দিয়ে, এগুলো খুবই দুঃখজনক। এগুলো আমাদের ক্রিকেটের জন্য কখনোই ভালো সাইন না। এগুলো আমাদের ক্রিকেটের জন্য কখনো ভালো কিছু বয়ে আনবে না। বিশ্বের দরবারে আমাদেরকে অনেক ছোট হতে হয়। এসব কাজ প্লিজ করা যাবে না। এইসব কাজগুলো করলে আমাদের ক্রিকেটটা আস্তে আস্তে ধ্বংসের দিকে যাবে। আমি আপনাদের আবেগকে বুঝতে পারছি। আপনারা টিকিট কেটে মাঠে গিয়েছেন, খেলা দেখার জন্য গিয়েছেন, ক্রিকেট ভালোবাসেন গিয়েছেন, কিন্তু দর্শকেরা বা খেলোয়াড়েরা বা ক্রিকেট বোর্ড আসলে সেই মূল্যায়নটাকে আপনাদেরকে করলো? নিশ্চয়ই করেনি। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এসব আমাদের সম্পদ। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং পরিস্থিতি কোন দিকে যায় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। দর্শক, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।